বেয়াদবি করিস না, বেয়াদব বান্দি। মেহনুর এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখবো, নিয়ে যান। এহসানের কপালে রক ফুলে ওঠে। সে মেহনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার, এমন কথা মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলেই এহসান মেহনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহনুর জেদের বসে কিলঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহনুর জানে না ঠিক কী করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীর আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে। আর এখন কেবল নিঃশব্দে চোখে জল, অন্তরে হাজারো ঘৃণা জমে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহনুরকে বাড়ি নিয়ে আসে তখন মেহনুর পায়ের কাছে পড়েছিল, আহাজারি করে বলছিল, আমায় একটাবার হসপিটালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন। প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসী বন্দী হয়ে থাকবো। কিন্তু এহসান একটা কথাও শুনেনি তার। মেহনুরের কান্না দেখে তার বাবা, মা, ভাই সকলে মিনতি করেছে একবার হলেও মেহনুরকে তার পরিবারকে দেখতে দাও, কিন্তু এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহনুরকে এই কক্ষে বন্দি করে নিজের নির্বাচনী সভায় চলে গিয়েছে। মেহনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভিতরে প্রতিটা মুহূর্তে নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটি রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়। এমনিতেই তো তার অস্তিত্ব এই দেশে নেই। এখন যদি এদের কিছু হয় তবে সে কি নিয়ে বাঁচবে? চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহনুর একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজাটা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে নিয়ে। মেহনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায় এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকাতে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহনুরের নাক, মুখ, চোখ সবকিছু এতটা লাল হয়ে গেছে যেন প্রতিটা অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়ছে। সেই পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে। এহসান মেহনুরের পানে তাকিয়ে থাকতে ওর কাছে এগিয়ে গেল, কিছুই বলল না, শুধুই তাকিয়ে রইল। এহসান মেহনুরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়, কিন্তু তাও মেহনুর ওর দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহনুরকে বলে, খাবারটা খেয়ে নেই। মেহনুর নিশ্চুপ, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহনুরের মাথায় হাত রাখে, তবে তার হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহনুরের এক ঝটকা এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহনুর এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে, শোবেন না ভাই, ঘেন্না লাগছে আমার, ঘেন্না। কিন্তু এহসান এখন এই কথা শুনছে না। ওর দৃষ্টির অঙ্গুলি আটকে গেছে মেহনুরের হাতে। মেহনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহনুর নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও। এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহনুরের দুই হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে চিৎকারি গলায় বলে, হাতে চুড়ি কোথায়? মেহনুর ব্যথায় কিঞ্চিত শব্দ করে ওঠে, তবে কিছু বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতে চুড়ি কোথায়? এই বলে মেহনুরকে ঝাঁকি মারে। এতে মেহনুর আতকে উঠে কাঁপা কাঁপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহনুরের এমন কথা এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহনুরের বাহু চেপে ধরে দাঁত চেপে বলে, কোথায় ফেলেছিস? মেহনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালে রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহনুর কান্না চেপে গলায় বলে, ওইখানে, ওই তো। বালাগুলো যেখানে ফেলেছে সেখানটা দেখিয়ে বলে। এহসান মেহনুরের কথায় সেদিকে তাকায়, তারপর এক ঝটকায় উঠে গিয়ে বালাগুলো নিয়ে আসে। এক এক করে দুই হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহনুর খুব রেগে জোর জবস্তির সাথে বালাগুলো খুলেছে, কারণ মেহনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে মেহনুরের পানে তাকায়। মেহনুরের ভয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তার গোলাপি অধরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনোই মেহনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহনুরের আলতো হাতে চোখের জল মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়, কিন্তু মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে ওঠে আর টিপে চোখের জল ফেলতে থাকে। এহসান দীর্ঘ শ্বাস ফেলে উঠে যায়, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা চিরুনি নিয়ে আসে।
অতঃপর মেহনুরের পাশে বসে আলতো করে বসে। মেহনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিছু না। এহসান আলতো হাতে মেহনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে নেয়, তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহনুরের ঘাড় থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহনুরের ঘাড়ের ফর্সা শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এই নারী শরীরে এত তিল কেন, আর কেন এই তিলগুলো তাকে ভয়ঙ্করভাবে টানে? সে খুঁজে পায় না এর উত্তর। এহসান ধীর হাতে মেহনুরের কাঁধে 2 হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে ওই তিলটার দিকে। বার কয়েক ঢোক গিলে নিজেকে সামলাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়। তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহনুরের গালে তিলটায় নিজের ঠোঁট ছোঁয়ায়। কয়েকবার গভীরভাবে ছোঁয়ায়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিরক্ত লাগতে থাকে মেহনুরের কাছে। মেহনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের 2 হাঁটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহনুরের গাল থেকে মুখ তুলে নিয়ে মেহনুরের কানের কাছে ফিসফিস করে বলে, এমনভাবে কাঁদিস না, কারণ তোর এই কান্না শুনলে মনে চায় তোর এই কান্নাকে আরও তীব্র থেকে তীব্রতে তুলতে। মেহনুরের কান্না মুহূর্তে থেমে যায় এহসানের এমন কথা শুনে। এহসান মেহনুরের কাছ থেকে উত্তর না পেয়ে মেহনুরের কানের লতিতে কয়েক কামড় বসায়। মেহনুর বারবারই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলে নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে এহসান মেহনুরের লম্বা ঘন চুল জুড়ে বেঁধে দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহনুরের চুলগুলো। মেহনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। এহসান অতঃপর তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বাথরুমে এসে একটা ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয় এবং আবারও কক্ষে এসে মেহনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের থুতনি আলতো করে ধরে। ভেজা তোয়ালে দিয়ে মেহনুরের কান্না মাখা মুখশ্রী মুছে দেয় অতি যত্নে। তারপর মেহনুরের হাত পা আলতো করে মুছে দেয়, কিন্তু মেহনুর বারবারই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চোখ নিচু করে নিজের 2 হাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দও করে না, আর না করে একটুও নড়াচড়া, চুপচাপ বসে থাকে। এহসান ওর গা থেকে ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর গলাও মুছে দেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিছু বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেট নিয়ে 1 লোকমা খাবার মেহনুরের সামনে ধরে বলে, খেয়ে নেই। মেহনুরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে উঠে এহসানের হাতে সজোরে ধাক্কা দিয়ে বসে, যার ফলে এহসানের হাতে থাকা ভাত গিয়ে এহসানের পাঞ্জাবিতে পড়ে যায়। এমন কাণ্ড ঘটিয়ে মেহনুর ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর উপর আবার খেপে যায়। খুব ভয় করছে মেহনুরের, কিন্তু তাকে অবাক করে দিয়ে এহসান এক পলক নিজের পাঞ্জাবির পানে তাকায়, তারপর বাঁ হাতে হালকা করে পাঞ্জাবিতে লাগা ভাতগুলো ঝেড়ে নেয়। মেহনুর ভয়ে ঢোক গিলতে থাকে, কিন্তু এহসান ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, রাগ দেখাচ্ছিস সমস্যা নেই, কারণ রাগ অভিমান সবাই তো তুই আমার সাথে দেখাবি, কারণ আমি তো তোর অস্তিত্ব। মেহনুর চমকিত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এই নিকৃষ্ট পুরুষ সবার প্রতি এত নিকৃষ্ট, কিন্তু তার প্রতি কেন এত শান্ত? কেন সে এমন আচরণ করছে? মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এই সময় মেহনুরকে কাঁদতে দেখে এহসানের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাবা চাচার জন্য কাঁদছে না, অন্য কিছুর জন্য কাঁদছে। তাই আদুরে গলায় বলে, কেন কাঁদছিস যেভাবে জান, বলো আমায়। মেহনুর ঠোঁট চেপে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে, সবার প্রতি আপনি এতটা নির্মম, তাহলে আমার বেলা কেন আপনি এত কোমল? এহসান মুচকি হেসে প্লেট থেকে 1 লোকমা খাবার মেহনুরের সামনে ধরে, কিন্তু এবার মেহনুর এহসানের উত্তর পাওয়ার আশায় নিমিষেই তা মুখে তুলে নেয়। এহসান মেহনুরের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সবাই তো আর আমার আত্মার আগলে নেই, শুধু তুই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল। তোর প্রতি আমার বিশ্রীর আগুনই ধর, সেখানে তুচ্ছ, আমি তো হবই কোমল। এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখে তুলে দিতে দিতে বলে, জানিস তোর বেলায় আমি এতই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার উষ্ণতার নিচে চাপা পড়ে গেছে। ভীষণ ভালোবাসি রে তোকে, ভীষণ ভালোবাসি। আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখে ভাতের শেষ লোকমাটা গিলতে গিলতে মেহনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলে, আমি এহসান ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি রে। মেহনুর এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্যি কিনা তা বোঝার চেষ্টা করে। বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে, তাহলে একটাবার আমায় নিয়ে যাবেন হাসপাতালে? কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং 1 গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহনুরের ঠোঁটে ঠেকিয়ে দেয়, তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়নি।
মেহনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যি ওকে নিয়ে যাবে, সত্যি পরিবারের কাছে ফিরতে দিবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদব বন্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে। কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসান কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটা হলেও মনে প্রশান্তি এসেছে, অন্তত মেহিনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু খাবলিয়েছে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। একটুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও উপায় ছিল না। না হলে সেই সময় নিয়ে যেত হাসপাতালে। তবু ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেহিনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে তখন নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখলো, মেহিনুর একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। পানি শূন্য নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠছে। মাথার ভেতর তখন একটা ভাবনা, আরেক মুহূর্ত দেরি করা যাবে না, এই বেয়াদ্দব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবে এই বেয়াদ্দব বান্দি, আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেহনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেহনুরের মনে হচ্ছে যেন এই পথটুকুই অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল টুকটুক করে পড়ছে। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতে ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, আচ্ছা, তো চোখের আড়ালে কি কোনো ছাগল লুকিয়ে রেখেছিস? মেহনুর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছু বলে না। ঘৃণা লাগছে, ঘৃণা। এহসান মৃদু হাসে, এক ঝলক ওর দিকে তাকিয়ে আবারও রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, মানে যখনই দেখি তখনই চোখ ভাসিয়ে দিস, এত পানি আসে কোথা থেকে রে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। এই নে বেয়াদব বন্দি, চোখ মুজে ভার। মেহনুর চুপচাপ রুমালটা নেয়, চোখের উপরে থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সেই মায়াবী চোখ জোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছা করছে এহসানের, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মেহনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মিটাচ্ছি, দেখতে পাস না? মেহনুর দাঁত চেপে রাগি চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতাল পৌঁছলে লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যে হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে, নিজের গায়ের চাদরখানা অর্ধেকটা টেনে নেয় যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানে বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকে বড় কথা, মেহনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহনুর নিজের চোখের উপরের পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখনই এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে, দাদিজানের কি অবস্থা, আব্বা, বড় ভাইজান, ভাবতে ভাবতে সে এক পা ফেলে। তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেহনুর বিস্ময়ে তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে, তাদের চোখ এহসানের দিকে নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, সাহেব, আপনি যেমন বলছেন আমরা তেমনটাই করছি। এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সে দেখে যদি একটা লোকও দেখি তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গে বলে, না সাহেব, কেউ আসবে না। দুই পাশে 4 জন পাহারায় আছে, আর হাসপাতালের অনুমতি তো আছেই, আর এটার 40 অনুপাত তো আপনিই মালিক। এহসান আর কিছু না বলে মেহনুরকে নিয়ে ভিতরে প্রবেশ করে। মেহনুরের মন এসবের ধারে কাছেও নেই, তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে, দাদিজান কিভাবে আছেন, বড় ভাইজান এখন কি করছেন, সে কি জানে এসব ব্যাপারে? এসব চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনি এহসানের কলিজাও ছিঁড়ে নিতে, কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে পাষাণটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচারা আছেন। মেহনুর অবাক হয়ে যায়, এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষও নেই, অথচ হাসপাতালে তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা, কিন্তু এখানে একেবারেই নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করে পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তি লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওরই ছোট ভাইজান মেহেরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে প্রচন্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, মেহিনুর।
ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহেরুব থমকে যায়, ধীরে ধীরে সামনে তাকায়। আর যখন দেখে তার ছোট্ট পরীটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়, কিন্তু তার পরক্ষণে চোখ স্থির হয়ে যায় এক জায়গায়। মেহনুরের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভিতর তীব্র জ্বালা অনুভব করে মেহেরুব। ওর প্রিয় পরীটাকে এক পাপিষ্ট পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে যে তার পরীটা আজ এক পাপিষ্ট পুরুষের আগলে। মেহনুর এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে। আমার হাতটা ছেড়ে দিন দয়া করে, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহনুরের চোখ পানে, তারপর ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতে মেহনুর ছুটে গিয়ে মেহরুবকে জড়িয়ে ধরে। মেহরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তার সমস্ত কষ্ট নিমিষে উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজ বোনকে। মেহনুর কান্না করতে করতে বলে, ভাইজান ঠিক আছো তুমি? আবার কি হয়েছে? মেহনুর আর কিছু বলতে পারে না, কান্নায় গলায় আটকে আসে। মেহরুব ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি আপ্পি, আর আব্বাও ঠিক আছে। তুই কাঁদিস না প্লিজ কলিজা, তুই ঠিক আছিস তো? মেহনুর চোখের জল মুছে বলে, হ্যাঁ ঠিক আছে, ওরা অযত্নে রাখেনি আমায়। মেহনুর আর কিছু বলে না, নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান, ওই পশুটাকে আমি কতবার বলেছি তোমাদের বাঁচাতে, কিন্তু সে কিচ্ছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে বল? তোকে মেরেছে বল? তোর সাথে কোনো অমানসিক কাজ করেছে বল? আমায় বল, আমি ওকে কেটে ফেলবো। তুই শুধু বল, কিছু করেছে তোর সাথে? বল, ভাইজানকে বল। মেহরুবের বুক থেকে মাথা তুলে মেহরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকে গলায় বলে, না না ভাইজান, কিছু করেনি আমার সাথে, কিচ্ছু করেনি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডক্টর বেরিয়ে আসেন। মেহনুর এক পলক তাকিয়ে দেখে সেদিকে, তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান। মেহরাজ। ওর বড় ভাই মেহরাজ ওর দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময়ে কাটলে মুহূর্তের মধ্যে সে ছুটে আসে, মেহনুরকে জড়িয়ে ধরে। আজ মেহরাব নিজেকে আটকে রাখতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহরাজ আর নিজেকে সামলাতে পারেন না। নিজের কলিজার টুকরো বোনকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহনুরের কপালে অসংখ্যবার চুমু খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস প্রাণ আমার? মেহনুর ওর বুকের মধ্যে মুখ গুজে ফিসফিস করে বলে, ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই আমি। আমি যে কলঙ্কিত হয়ে গিয়েছি, আমি তোমাদের আগলে আর নেই। আমি সে পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দী হয়ে গিয়েছি। মেহনুরের এমন আহাজারি শুনে মেহরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে সব। আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেব। এই বলে মেহনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে আনবো, ছিনিয়ে। মেহনুর আটকে উঠে ওর মুখ চেপে ধরে বলে, এমন কথা বলো না ভাইজান, যদি উনি শুনে ফেলেন উনি তোমায় মেরে ফেলবেন। তুমি জানো না, তোমাদের ধারণার বাইরে এই ইহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই কোনো দয়া মায়া, শুধু আছে পাপ আর নিষ্ঠুরতা। মেহরাজের গা জ্বলে যায়। ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনবো। আমি মেহনুর দুহাতে মেহরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে, ভাইজান আব্বা কই? আমি আব্বাকে দেখবো। কথাটা বলেই এসে মেহরাজের হাত ছেড়ে ক্যাবিনের দিকে পা বাড়ায়, কিন্তু মেহরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে, দুহাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলল, এখন দেখবি না মেহনুর, এখনো জ্ঞান ফেরেনি। আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেহনুর মানতে চায় না, জেদ চেপে বলে, না, আমি একটাবার দেখবো ভাইজান, শুধু একটাবার। এইবার মেহরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, এত জেদ করিস না মেহনুর, আব্বাকে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব নয়। মেহনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করে জানে এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলা যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে সে, তারপর ফিসফিসিয়ে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহরুব তখন মলিন গলায় মেহরাজের দিকে ইশারা করে বলল, ওই তো আমাদের ডাক্তার সাহেব। দেখ, ডাক্তার সাহেব সামান্য চোট লেগেছে বলে আমাকেও অজ্ঞানকে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহরাজ এক ধাপ এগিয়ে এসে মেহরুবের থুতনি ধরে মেহনুরের দিকে দেখিয়ে বলল, এটা সামান্য চট বলছিস? আরে ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি মেহনুর। মেহনুর এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহরাজ আর মেহরুবের হাত নিজের দু হাতে নেয়, ছলছল চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায়, তারপর মেহনুরের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে, দাদাজান বাড়িতেই আছেন,
চাচারা সবাই হাসপাতালে নিজ নিজ ক্যাবিনে। আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেহরাজ এবার খুব যত্নে মেহনুরের গালে হাত রাখলো। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তোর নিষ্পাপ মুখ দেখলাম রে আপ্পি। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেহনুর ধীরে মেহরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল, তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়ল চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়তো, আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়তো, কলিজাটা ছিঁড়ে যেত আমার, কিন্তু কিছুই করতে পারতাম না, কিচ্ছু না। মেহরুব এবার মেহনুরের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখন থেকে তুই সোজা আমাদের সাথে যাবে। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলল, মেহনুর এদিকে আয়। এহসানের ডাকে মেহনুরের বুক ধক করে উঠল। সে জানে না এইবার মানুষটা কি বলবে, কি করবে, ভাইজানরাই বা কি বলবে। পেছনে ফিরে কিছু বলতে যাবে, তখনই মেহরুব বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।